এপিসোড 6 এর শুরুতেই আমরা অহইয়ং এর জীবনের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই যে সে কোনো মেয়ের সাথে মিশতে পারতো না। যে মেয়ের সাথে মিশতো না কেন তার মধ্যে নিজের মাকে দেখতে পেত। এবং তার মা যেহেতু খুব রাগী এবং ডমিনেটিং টাইপের ছিল, তাই জন্য সে তার মাকে খুব ভয় পেত। তাই জন্য অন্যান্য মেয়েদের দেখলেও সে ভয় পেত। কিন্তু তারপর তার দেখা হয় জেমির সাথে। জেমি তার মায়ের কাছেই কুকিং শেখার জন্য এসেছিল। কিন্তু জেমি ইনস্ট্যান্ট মশলা ব্যবহার করায় অহয়ংয়ের মা তাকে তাড়িয়ে দেয়। এবং তখনই জেমির সাথে অহয়ংয়ের আলাপ হয়। এই প্রথম কোনো মেয়ের সামনে সে ভয় পায় না। তার সামনে সে কনফিডেন্ট ফিল করে। যে কিনা মেয়ে দেখলেই কুকুরের মতো লেজ গুটিয়ে পালাতো, জেমির সামনে সে সিংহের মতো ফিল করতো। তাই জন্যই হেজো আর জেমিকে কিস করতে দেখেও অহিয়ংয়ের জেমির প্রতি বিশ্বাস ভাঙে না। সে ছুটতে আসে এবং হেজোকে এক ঘুষি মেরে সরিয়ে দেয়। জেমি তাকে সরি বলে, কিন্তু তাদের কথার মাঝখানেই সেখানে প্রিন্স গ্যাংয়ের লোকেরা চলে আসে। এবং হেজো, জেমি আর অহিয়ং একটি বোটে করে পালানোর চেষ্টা করে। ততক্ষণে তাদের উপর প্রিন্স গ্যাংয়ের লোকেরা ছুরি চালিয়ে দেয়। কিন্তু জন সেখানে আসে এবং একাই 10 জনের মোকাবিলা করে। অন্যদিকে হেইজো অহিয়ংকে রেখেই বোট নিয়ে বেরিয়ে যায়। কিন্তু অহিয়ং কিছু না ভেবেই জেমিকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়। কারণ জেমিকে সে কোনো মতেই হারাতে চায়নি। এবার তারা তিনজন একটি অচেনা আইল্যান্ডে এসে পড়ে। অহিয়ং লক্ষ্য করে যে জেমির এক পায়ের জুতোটি জলে হারিয়ে গেছে। সে দ্বিতীয়বার না ভেবেই তার নিজের জুতো খুলে তার পায়ে পরিয়ে দেয়। জেমি আর কন্ট্রোল করতে পারে না এবং অহিয়ংকে সব সত্যি কথা বলে দেয় যে তার মেনোপজ হয়ে গেছে, সে আর কোনোদিন মা হতে পারবে না। কিন্তু অহিয়ং ভেবেছিল জেমি হয়তো বলবে যে সে হেজোকে পছন্দ করে এমন কিছু একটা। কিন্তু মেনোপজের কথা শুনে সে রিলিভড ফিল করে এবং বলে যে এটা কোনো ব্যাপারই না, আমি আমার বাড়িতে বলবো যে আমি ইনফার্টাইল, আমার জন্য বাচ্চা হচ্ছে না। জেমি যেন এই নিয়ে কোনো চিন্তা না করে। কিন্তু এখন কথা হচ্ছে এই আইল্যান্ড থেকে তারা বেরোবে কি করে, কারণ এখানে ফোনের নেটওয়ার্কও ছিল না আর কোনোভাবে বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করাও সম্ভব ছিল না। তারা সমুদ্র থেকে মাছ ধরার চেষ্টা করছিল, কিন্তু সেখানে অহিয়ং আর হেজোর মধ্যে মারামারি লেগে যায়। কারণ অহিয়ং হেজোকে হিংসা করছিল এবং তার চোখে বারবার তাদের কিস করার সিনটা মনে আসছিল। শেষ অবধি জেমি অক্টোপাস আর ঝিনুক সংগ্রহ করে এবং সেগুলি তারা গ্রিল করে খায়। এবার অহিয়ং এর ঝিনুক খেলে পেট খারাপ হয়, কিন্তু জেমি যেহেতু তাকে ভালোবেসে খাইয়ে দেয়, তাই জন্য অহিয়ং সেটাও খুশি মনে খেয়ে নেয়। কিন্তু তারপরেই তার পেট ব্যথা শুরু হয়ে যায়। সে হেজোকে নিয়ে টয়লেট করতে যায় এবং তখনই হেজো আবারও অসুস্থ হয়ে পড়ে এবং তার নাক থেকে রক্ত উঠে সে অজ্ঞান হয়ে যায়। অহিয়ং একজন ডাক্তার ছিল, তাই জন্য সে আকুপাংচারের মাধ্যমে হেজোর জ্ঞান ফিরিয়ে আনে। জ্ঞান ফিরলে হেজো দেখে যে অহিয়ং তার কোনো আপনজনের মতোই তাকে ওঠানোর চেষ্টা করছে। হেজো অহিয়ংকে বলে যে সে আর মাত্র 3 মাস বাঁচবে। এবং এই কথা শুনে অহিয়ং শকড হয়ে যায়। সে বলে যে তুমি যদি জানো যে তুমি আর বেশি দিন বাঁচবে না, তারপরেও তুমি তাহলে জেমিকে নিয়ে টানাটানি করছো কেন? তুমি হঠাৎ করে মারা গেলে জেমির কিরকম মেন্টাল ট্রমা হবে সেটা তুমি একবারও ভেবেছো? আমি তখন ওকে কি করে সামলাবো? মানে এইরকম অবস্থাতেও অহিয়ং জেমিকে নিয়েই চিন্তা করছিল। হিজো বলে যে আমাদের আর 3 দিন সময় দাও আমার বায়োলজিক্যাল বাবাকে খুঁজে বার করার জন্য। এবার যেহেতু তারা তখন পাহাড়ের উপরে ছিল, অহিয়ং এর ফোনে নেটওয়ার্ক আসছিল। কিন্তু হিজো অহিয়ং এর ফোনটা নিয়ে সেটা ছুঁড়ে ফেলে দেওয়ার অভিনয় করে। আসলে কিন্তু ফোনটা তার হাতেই ছিল। এবার অহিয়ং যতক্ষণে ফোন খুঁজতে ব্যস্ত ছিল, হেজো জেমির কাছে যায় এবং গিয়ে বলে যে চলো আমরা এখান থেকে পালাই। কিন্তু জেমি বলে সে যাবে না, সে অহিয়ং এর সাথেই ফিরবে। কিন্তু ততক্ষণে সেখানে প্রিন্স গ্যাংয়ের লিডার চলে আসে এবং তার সাথে বাকি 3 জনের প্রচুর মারপিট হয় এবং শেষ অবধি প্রিন্স গ্যাংয়ের লিডারকে তারা অজ্ঞান করে। কিন্তু এইসবের মধ্যে জেমির পেটে একটা ছুরি ঢুকে গেছিল। এপিসোড 7 এর শুরুতেই আমরা দেখতে পাই যে এমার্জেন্সি বোট এই আইল্যান্ডে আসে এবং তারা হিজোদের রেস্কিউ করে বাইরে নিয়ে আসে এবং জেমিকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। হেজো জেমির এই অবস্থার জন্য নিজেকেই দায়ী করছিল। তাই সে হাসপাতাল থেকে চলে আসে এবং বংশুকের বাড়িতে গিয়ে ওঠে। বংশুক তার আগের বাড়ির বাড়িওয়ালি ছিল এবং তারা অনেক অল্প বয়স থেকে একে অপরকে চিনত। কিভাবে চিনত সেটা আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে অহিয়ং এর মা বলে যে এবার তুমি জেমিকে ভুলে যাও এবং তাকে ছেড়ে দাও। কিন্তু অহিয়ং কিছুতেই তার মায়ের কথা শোনে না এবং দিবা রাত্রি জেমির পাশে হাসপাতালে বসে তার সেবা করে। অন্যদিকে হেইজো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। সে সারাক্ষণ জেমির সেই এক পাটি জুতো নিয়ে শুয়ে থাকতো। এবার আমরা হেজো ছোটবেলার একটা দৃশ্য দেখতে পাই। ছোটবেলায় বাড়ি থেকে পালানোর পর হেজো এদিক ওদিক ঘুরতো, কোথায় কি খেত তার কোনো ঠিক ছিল না। এমন সময়ই বংশুক তাকে রোজ খেতে দিত
এবং বংশুকি তার পা বেয়ে হেজোকে কাজ দিয়েছিল। এবার আমরা দেখতে পাই জেমিকে হসপিটাল থেকে অহিয়ং এর বাড়িতে আনা হয় এবং জেমির জ্ঞান ফিরলে অহিয়ং এর মা তাকে বলে যে যেন জেমি চুপচাপ অহিয়ং এর জীবন থেকে চলে যায়, কারণ তার মা এতদিনে জেনেই গেছিল যে জেমি প্রেগনেন্ট নয় আর কোনোদিন সে মাও হতে পারবে না। জেমি বলে যে সে চলে যাবে, কিন্তু তার আগে একবার সে অহিয়ং এর সাথে দেখা করতে চায় এবং জেমি অহিয়ং এর মাকেও বলে যাতে উনি সবসময় ছেলেকে এত ডমিনেট না করে, তাকে যেন একটু রেসপেক্ট করে, কারণ অহিয়ং খুবই ভালো একজন ছেলে। ওদিকে হিজু আর থাকতে না পেরে ততক্ষণে অহইয়ং এর বাড়ি ওয়ানজু প্রভিন্সে চলে আসে এবং সেই অহইয়ং এর সাথে দেখা করে। এবার অহইয়ংকে ততদিনে হেজো দাদা বলেই ডাকতো এবং সে অহইয়ংকে দেখা করে সেই জুতোটার আর এক পার্টি দেয় এবং জেমিকে সেটা দিতে বলে, কারণ জুতোটা জেমির খুবই পছন্দের একটা জুতো ছিল। এবং তখনই অইয়ং এর ফ্ল্যাশব্যাকে কিছু কথা মনে পড়ে। আমরা জানতে পারি যে ওই জুতোর অপর একটি জোড়া যেটা জেমির কাছেই ছিল সেটা জেমি নিজের কাছে রেখে দিয়েছিল এবং যখন তার পেটে ছুরি লাগে তখন জুতোটা থাকার জন্যই সে বেঁচে যায় এবং তার ক্ষত কম হয়, কারণ ছুরির আঘাতটা জুতোর ওপরেই লেগেছিল। এবার আমরা দেখতে পাই যে পরদিন জেমি অহিয়ং এর বাড়ি থেকে চুপচাপ চলে আসে। এপিসোড 8 এর শুরুতেই আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই জেমি হেজুকে খুঁজতে খুঁজতে বংশুকের বাড়িতে আসে, কিন্তু সে তাদের দুজনকে একসাথে এমন অবস্থায় দেখে যে সে অন্য কিছুই ভেবে বসে এবং সে রেগে গিয়ে হেইজোর নাক কামড়ে ধরে। কিন্তু হেইজো তাকে বাড়ি চলে যেতে বলে। জেমি বলে যে তাহলে এত দূর সে জুতো ফেরত দিতে কেন এসেছিল, নিশ্চয়ই তাকে মিস করছিল তাই জন্য, তাকে দেখার জন্য। কিন্তু হেইজো খুবই রুডলি বলে যে দেখো জেমি, আমার কাইন্ডনেসকে রোম্যান্স ভেবে বসো না। হেজো বলে যে আমাদের আলাদা থাকাটাই ভালো, কারণ আমরা দুজন একসাথে থাকলেই সমস্ত ব্যাড লাক আমাদের ওপর ধেয়ে আসে। এবং সে ওখান থেকে চলে যায়, জেমিকে একা ফেলেই হেজো চলে যায়। এবার হেজো এই কথাগুলো কিন্তু ইচ্ছা করেই বলেছিল, জেমিকে কষ্ট দেওয়ার জন্যই বলেছিল, কারণ সে জেমিকে নিজের জীবনে জড়াতে চায়নি। এবং তারপরেই কিন্তু প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়। হিরো বাড়ি ফিরে এসেছিল, কিন্তু তারপরেও জেমির জন্য তার প্রচন্ড চিন্তা হচ্ছিল। তাই সে জেমিকে খুঁজতে আবারও বেরিয়ে পড়ে, কিন্তু সেই জায়গায় সে আর জেমিকে খুঁজে পায় না। সে পাগলের মতো জেমিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে হেজো তার পুরনো অ্যাপার্টমেন্টে যায় এবং দেখে জেমি সেখানেই বসে আছে। জেমি তার জন্য অনেকক্ষণ ওই এক জায়গায় অপেক্ষা করেছিল এবং সে আসছে না দেখে জেমি এই অ্যাপার্টমেন্টে চলে আসে, কারণ জেমি জানতো যে হেজো তাকে খুঁজতে খুঁজতে এখানে আসবে। হেজো যতই জেমিকে দূরে সরানোর চেষ্টা করুক না কেন, তাকেই কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতো। এবার এখানেই তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে এবং রোম্যান্স করে। যাই হোক, পরে আমরা দেখতে পাই জেমি হেজোকে বলে যে খুব ভালো হয়েছে যে আমি আজ এখানে এসেছিলাম, কারণ আমি একটা দামি জিনিস খুঁজে পেয়েছি। এবং আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই জেমি তার আসল বার্থডে জানতো না। যেদিন তাকে অনাথ আশ্রমে ফেলে রাখা হয়েছিল সেই দিনটাকেই তার জন্মদিন হিসাবে ঠিক করা হয়েছিল। কিন্তু সেইটা জেমি মানতে কখনো রাজি ছিল না, যে যেই দিন আমার জীবনের এত একটা দুঃখের দিন সেটাকে আমি জন্মদিন কেন মানবো। তাই প্রত্যেক মাসেই একদিন করে সে তার জন্মদিন পালন করত। এরকমই একটা জন্মদিনে হেজো তাকে একটা রিং গিফট করেছিল, কাপল রিং। কিন্তু সেই রিংটা পরে ঝগড়ার সময় জেমি ছুঁড়ে ফেলে দিয়েছিল। হেজো তাদের দুজনের ওই রিং তুলে অ্যাকোরিয়ামে রেখে দিয়েছিল। এবার প্রথম এপিসোডেই আমরা দেখেছিলাম যে অ্যাকোরিয়ামটি কিন্তু ভাঙা হয়েছিল এবং তখনই রিংগুলি সেখান থেকে বেরিয়ে আসে এবং ঘরে পড়ে থাকে, যেটা জেমি আজকে খুঁজে পেয়েছে। এবং সেই রিংগুলি তারা আবারও পরে নেয় এবং তাদের মধ্যে সম্পর্ক আবার নতুন করে শুরু হয়ে যায়। এবার তখনই হেজোর কাছে কারির কল আসে। কারি বলে যে কিছু কাজ আছে যেটা হেজোকে করতে হবে। তাদের ওয়েবসাইটে একটি বাচ্চা প্রায় তাদের মেসেজ করতো বাচ্চাটির দাদাকে খুঁজে দেওয়ার জন্য, এবং সে মেসেজ করে করে ওয়েবসাইট স্প্যাম করে ফেলতো। কারি বলে যে এই বাচ্চাটির সাথেই হেজোকে দেখা করতে হবে। এবার হেজো সেই বাচ্চাটির সাথে দেখা করতে যায় এবং দেখে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়েটি তাদের সাইট সর্বদা স্প্যাম করতো। বাচ্চা মেয়েটি বলে তার দাদা চে সাং হিয়ককে খুঁজে দিতে হবে। এবার আমরা জানতে পারি যে চে সাং হিয়ক হচ্ছে হেজোরই আসল নাম, তার বাবা মার দেওয়া নাম, যেটা সে পরে বদলে ফেলেছিল। হেজো বুঝতে পারে এই মেয়েটি হচ্ছে তার সেই বোন যাকে সে সেদিন গাড়িতে দেখেছিল। বাচ্চাটি বলে যে তার বাবা তাকে খুব একটা ভালোবাসে না, তার খেয়ালও রাখে না। তার বাবা যদি সি হর্স হতো তাহলে খুব ভালো হতো, কারণ সি হর্সের ক্ষেত্রে ছেলেরা প্রেগনেন্ট হয়। বাচ্চাটি বলে যদি আমার বাবা আমাকে জন্ম দিত তাহলে হয়তো আমার বাবা আমাকে বেশি ভালোবাসতো। খেজোর এই কথা শুনে খুবই খারাপ লাগে, কিন্তু বাচ্চা মেয়েটি তারপরে বলে যে তার বাবা মা আলাদা হয়ে যাচ্ছে,
তার মা তাকে নিয়ে ইংল্যান্ড চলে যাবে। তার বাবা তখন একা হয়ে যাবে। তাই জন্যই সে তার দাদাকে খুঁজছে যাতে তার দাদা তার বাবার সাথে থাকতে পারে। হেজো বলে তোমার দাদা নিজের ইচ্ছাতেই বাড়ি ছেড়েছে। মানুষ যা করে তার কর্মফলই সে পায় এবং তোমার বাবাও সেটা পাচ্ছে। এই কথা শুনে বাচ্চাটি কাঁদতে শুরু করে দেয় এবং হেজো তাকে কোনো রকমে চুপ করায়। হেজো বুঝতে পারে যে কারি ইচ্ছা করেই পুরো ব্যাপারটা ঘটিয়েছে। কারি তার বোনের সাথে তার দেখা করাতে চেয়েছিল। এবার কারিও ওইখানেই ছিল এবং হেজো এবং কারি একটা জায়গায় ড্রিঙ্ক করতে যায়। কিন্তু হেজোর অসুস্থতা আবারও ফিরে আসে। সে হাত দিয়ে কিছু ধরতে পারছিল না। গাড়ি তাকে কোনো রকমে গাড়িতে তুলে বাড়ি পাঠায়। ওদিকে আমরা দেখতে পাই জেমি আর বংশুক ততক্ষণে পাওনাদার হয়ে টাকা আদায় করতে গেছিল এবং জেমির এই লুকটা কিন্তু একদম অন্যরকম। এবার জেমিকে এই অবস্থায় দেখে হেজো প্রচন্ড রেগে যায় যে কেন বংশুক এইরকম একটা জেমিকে নিয়ে গেছে। এইসব জায়গা জেমির জন্য ভালো না। কিন্তু হেইজোর রাগ দেখে বংশুকও প্রচন্ড রাগ করে। এবার বংশুক কিন্তু হেজোকে ছোট থেকে প্রায় বলা যায় মানুষও করেছিল। তাই বংশুকে রাগ ভাঙানোর জন্য হেজো নাচা গানা করে তার রাগ ভাঙায়। ওদিকে ওহিয়ং এখনো জেমিকে ভুলতে পারছিল না। প্রতি মুহূর্তে তার জেমির কথা মনে পড়ছিল। তাই সে সিদ্ধান্ত নেয় বাড়ি ছেড়ে পালানোর এবং ওহিয়ং একটি চিঠি লিখে বাড়ি ছেড়ে পালায়। এবার কারি খবর দেয় যে হেইজোর সম্ভাব্য বাবা নাম্বার 4-এর যে ক্যান্ডিডেট সে বিশাল বড় এবং একটি কোম্পানির মালিক। তাই হেইজো আর জেমি সেই লোকটির একটি কনফারেন্সে যায় সেই ব্যক্তির ডিএনএ জোগাড় করতে। জেমি এক ক্লাস মেরে সব সাংবাদিকদের মাঝখান থেকে লোকটির চুল ধরে টান দেয়। কিন্তু লোকটির টাক ছিল। তাই জেমির হাতে লোকটির পর চুলা খুলে চলে আসে। কিন্তু ততক্ষণে হেইজো কোল্যাপস হয়ে পড়ে গেছিল এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেমি প্রথমবারের মতো জানতে পারে যে হেজোর এই প্রাণঘাতক অসুস্থতা আছে এবং সে হেজোর সব অ্যাকশনসের মানে বুঝতে পারে। সে ঠিক করে ওই 4 নাম্বার ক্যান্ডিডেটের ডিএনএ সে জোগাড় করবেই, কারণ এই লোকটি খুব বড় লোক ছিল। এবার ওই লোকটি যদি হেজোর বাবা হয় তাহলে সে সব রকম চিকিৎসার ব্যবস্থা হেজোর জন্য করে দিতে পারবে। এবার এপিসোড 9 এর শুরুতেই আমরা হেজোকে দেখতে পাই যে কিনা হসপিটালে অ্যাডমিট ছিল। সে তার স্বপ্নে তার বোনের সাথে কথা বলছিল এবং এখানে আমরা জানতে পারি যে কেন এই কে ড্রামাটার নাম মিস্টার প্ল্যাংটন। হেজু বলে যে সে পরের জন্মে প্ল্যাংটন হয়ে জন্মাতে চায়। প্ল্যাংটন হলো সমুদ্রের বা জলজ বাস্তুতন্ত্রের কিছু আণুবীক্ষণিক জীব। এবার এই জীবগুলি থাকার ফলেই রাতের বেলা সমুদ্রের জল চকচক করে। এবার এরা আপাত দৃষ্টিতে এমন কিছু ইম্পর্টেন্ট না, কিন্তু এরা যদি না থাকে তাহলে কিন্তু পুরো বাস্তুতন্ত্রই উল্টে পাল্টে যাবে, কারণ এরা প্রচুর পরিমাণে অক্সিজেন পরিবেশে সরবরাহ করে। আর তাই জন্যই কিন্তু হেজও পরের জন্মে প্ল্যাংটন হয়ে জন্মাতে চায়। আর এখান থেকেই কিন্তু এই সিরিজের নাম হচ্ছে মিস্টার প্ল্যাংটন। এবার এরই মাঝখানে কিন্তু ততক্ষণে তার হার্টবিট বন্ধ হয়ে গেছিল। বংশুক তা দেখতে পায় এবং ডক্টর ডেকে আনে। সে পাগলের মতো ছোটাছুটি করতে থাকে। কিন্তু তখন জেমি ডিএনএ জোগাড় করার কাজে ব্যস্ত ছিল। জেমি যতক্ষণে ডিএনএ জোগাড় করে আনে হেজুকে ততক্ষণে আইসিইউতে দেওয়া হয়েছে। এইরকম একটা বিপদের সময় হেজোর পাশে না থাকার জন্য বংশুক কিন্তু জেমির ওপর প্রচন্ড রাগ করে এবং তাকে হেজোর রুমেও যেতে দেয় না। ওদিকে অয়ং তো বাড়ি ছেড়ে পালিয়েছিল এবং সেই নিয়ে তার মা খুবই কষ্ট পায়। তার মা জনের কাছে তার মনের কথা খুলে বলে। তার মা বলে যে অংহিয়ং এর যে বাবা ছিল সে কিন্তু খুবই দুশ্চরিত্র টাইপের একটা লোক ছিল। তাই জন্য তখন অহিয়ং এর মা স্মোক করত। কিন্তু যখন থেকে অহিয়ং জন্মেছে তার মা স্মোক করেনি, কিন্তু এতদিন পর যখন অহিয়ং বাড়ি থেকে পালিয়েছে তার মা আবার স্মোক করতে শুরু করেছে। এই সময় জন তার নিজের সানগ্লাসটা অহিয়ং এর মাকে পরিয়ে দেয় এবং বলে যে এই সানগ্লাসটা পরলে কেউ কান্না করলে দেখতে পাবে না। আর একটা কথা বলি, জনের কিন্তু পুরো সিরিজে খুব কম ডায়লগ আছে, কারণ জন কোনো কথাই বলতো না। কিন্তু এখানে আমরা দেখতে পাই জনের সাথে অহয়াংয়ের মায়ের একটা সুন্দর বন্ড তৈরি হয়। এবার অন্যদিকে হসপিটালে যখন বংশুক বাড়ি গেছিল তখন কিন্তু কার জেমিকে তার ভিজিটার্স কার্ডটা দেয় এবং জেমিকে বলে যাতে সে হেজোকে দেখতে পায়। এবার জেমি যখন হেজোর কাছে বসেছিল জেমির ফোনে মেসেজ আসে যে 4 নম্বর ক্যান্ডিডেটের সাথেও ডিএনএ মেলেনি, অর্থাৎ এই লোকটিও হেজোর বাবা নয়। জেমির মনে পড়ে হেজো বলেছিল যে আমি ফাঁকা তারা ঝিলমিল আকাশের নিচে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই এবং এই কথা মনে পড়তেই জেমি অচেতন হেজোকে লুকিয়ে হাসপাতাল থেকে বার করে, যেটা খুবই বাজে একটা ডিসিশন ছিল। কারণ কিছুক্ষণের মধ্যেই একটি পোলের সাথে হেজোর মাথা ঢুকে যায় এবং মাথা থেকে রক্ত বেরোতে শুরু করে। জেমি কোনো ট্যাক্সিও পায় না এবং সে রাস্তার মাঝখানে বসে কাঁদতে শুরু করে। কিন্তু তখনই হেজোর জ্ঞান ফিরে আসে।
এবং সে বলে যে সে তার শেষ ক্যান্ডিডেট অর্থাৎ শিওর যে তার বাবা তার সাথে দেখা করতে চায়। এবং আবারও তাদের রোড ট্রিপ শুরু হয়। তারা খুব মজা করতে করতে জার্নি করে এবং শেষ অবধি তারা একটি বাড়ির সামনে আসে। জেমি খুবই এক্সাইটেড ছিল যে হেজোর বাবার সাথে আলটিমেটলি তাদের দেখা হবে, কিন্তু হেজো তাকে বাড়ির সামনে নামিয়ে সেখান থেকে চলে আসে। জেমি বুঝতে পারে না যে আসলে কি হচ্ছে, কিন্তু আমরা এখানে দেখতে পাই যে এটা হেজোর বাবার বাড়ি না, এটা জেমির মায়ের বাড়ি ছিল, যে কিনা ছোটবেলাতেই জেমিকে অনাথ আশ্রমে ফেলে রেখে গেছিল। এবং জেমি এই মহিলাকে দেখে একেবারেই হতভম্ব হয়ে যায়। এক মুহূর্তেই সে বুঝে যায় যে এটাই তার আসল মা। কিন্তু এবারেও সে জেমিকে ওইভাবেই ফেলে রেখে চলে যায়, কারণ এখন তার অন্য সংসার, সেখানে জেমির কোনো জায়গা নেই। এপিসোড 10 অর্থাৎ শেষ এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে হেজো গাড়িতে খুব কাঁদছিল। জেমিকে একা ফেলে আসার জন্য সে খুবই কষ্ট পেয়েছিল এবং তাকে সান্ত্বনা দিচ্ছিল অহিয়ং। অহিয়ং হেজোর নাকের সর্দি মুছিয়ে দেয়, ছোট বাচ্চাদের মতো তাকে আগলে রাখে এবং তাকে লজেন্সও দেয়। তাদের মধ্যে সম্পর্কটা পুরোই দাদা এবং ভাইয়ের মতো হয়ে গেছিল। ওদিকে বংশুক আর অহিয়ং এর মা দুজনেই জেমিকে খুঁজছিল। বংশুক খুঁজছিল কারণ সে জানতো যে হেজো জেমির সাথেই আছে। আর অহিয়ং এর মা জেমিকে খুঁজছিল কারণ উনি জানতেন যে একমাত্র জেমির মাধ্যমেই তার ছেলেকে বাড়ি ফিরিয়ে আনা যাবে। তারা দুজনেই কারির কাছে আসে এবং কারি জেমিকে কল করে বলে যেন জেমি তার কম্পিউটার ক্যাফেতে চলে আসে। এবার হেজো আর অহয়ং এর মধ্যে ততক্ষণে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে উঠছিল। হেজোই ফোন করে অহয়ংকে ডেকেছিল এবং এখানে হেজো অহয়ং এর কাছে বলে যে কিভাবে সে ছোটবেলায় নিজেই নিজের বিপদ ডেকে এনেছিল। সে তার ছোটবেলার কথা অহয়ংকে বলে। ছোটবেলায় সে তার মায়ের কাছে খুব জেদ করছিল যে তার একটা ভাই বোন চাই, তার একটা ভাই বোন চাই। এবার তার বাবা তো টেস্টিকুলার ক্যান্সার ছিল। ফলে তার মা আবারও সেই পেটার্নিটি ক্লিনিকে যোগাযোগ করে যে তার বাবার যে স্পার্মটা ফ্রিজ করে রাখা আছে সেখান থেকে আর একটা সন্তান জন্ম নেওয়া আইভিএফ এর মাধ্যমে সম্ভব কিনা। এবং তখনই সেই পেটার্নিটি ক্লিনিক থেকে জানায় যে তাদের কি বড়ই না একটা ভুল হয়ে গেছে। অর্থাৎ তখনই তার মা জানতে পেরেছিল যে আসলে কিন্তু হেজো তাদের সন্তান নয়। অর্থাৎ তার স্বামীর স্পার্মে হেজোর জন্ম নয়। হেজো যদি না ভাই বোনের জন্য জেদ করতো তাহলে কিন্তু তার মা ক্লিনিকে ফোনও করতো না আর এই সত্যিটা জানতেও পারতো না। কিন্তু তার মা ঠিক করেছিল যে এই সত্যিটা হেজোর বাবাকে কোনো দিনই বলবে না। ফলে তার মা আস্তে আস্তে নিজে ডিপ্রেশনে চলে যায়। তার মা ঠিক করেছিল যে সে নিজে শেষ হয়ে গেলেও এই সত্যিটা তার বাবাকে বলতে পারবে না। কিন্তু হেজু নিজেই একদিন তার বাবাকে বলে ফেলে যে সে একটা ছোট ভাই বোন চাইছে এবং তার বাবা তারপর সেই পেটার্নিটি ক্লিনিকে যোগাযোগ করে এবং তার বাবাও জানতে পারে যে আসলে হেজু তার সন্তান নয়। অর্থাৎ হেজু আবারও তার নিজের বিপদ ডেকে আনে। এরপর একদিন তার মা রাতের বেলা ড্রাইভে গিয়ে একটি অ্যাক্সিডেন্ট করে এবং মারা যায়। এবং তারপর থেকেই হেজোর সাথে তার বাবার সম্পর্ক সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। তাদের মধ্যে কোনো কথা হতো না। প্রতিদিন হেজোকে বাইরের খাবার খেতে হতো। যে বাবার সাথে কিনা ছোটবেলা থেকে এতটা সুন্দর একটা সময় হেজো কাটিয়েছিল, সেই বাবাই সম্পূর্ণভাবে তার কাছে অচেনা একটা মানুষ হয়ে গেছিল। এবং এইভাবে অবহেলাতেই কিন্তু হেজো বড় হয়ে ওঠে। যেদিন তার গ্র্যাজুয়েশনের দিন ছিল, সেই দিন সে তার বাবাকে বলেছিল যে, "আমি ওয়েট করব স্কুলে। আমরা আজকে জাজাংমিয়ং খেতে যাব।" এবার কোরিয়ানরা স্পেশাল কোনো দিনেতে বা গ্র্যাজুয়েশনের সময় বা নতুন বাড়িতে মুভ ইন করলে কিন্তু জাজাংমিয়ং খায় এবং সেই রীতিটাই সে তার বাবার সাথে করতে চেয়েছিল। কিন্তু সে স্কুলে ওয়েট করতে থাকে, তার বাবা আসে না এবং সেই থেকেই হেজো আর কোনোদিন বাড়ি ফেরেনি এবং তার বাবা-মা দেওয়ার নামও চেঞ্জ করে ফেলেছিল। এবং তারপরে তার কিন্তু দেখা হয়েছিল বংশুকের সাথে এবং বংশুকই তাকে আগলে রেখেছিল। এবার ওদিকে জেমি গাড়ির কম্পিউটার ক্যাফেতে পৌঁছায় এবং তখন বংশুক এবং অপরদিকে অহিয়ং এর মা তাকে ছেঁকে ধরে। বংশুক তাকে জিজ্ঞাসা করে যে, "হেজো কোথায়, কি হয়েছিল, তুমি কি করছিলে?" এবং জেমি তখন সত্যি কথা বলে দেয়। জেমি বলে যে, "আমার মায়ের কাছে হেজো আমাকে নিয়ে গেছিল। আমার ছোটবেলা থেকেই একটা সমস্যা ছিল যে আমার জন্মদিনটা সত্যিকারের কবে সেটা আমি জানতে চাইছিলাম। হেজো তাই জন্যই আমাকে আমার জন্মদাত্রীর কাছে নিয়ে গেছিল।" এই কথা শুনে কারি জিজ্ঞেস করে যে, "তাহলে তুমি কি জানতে পেরেছো যে তোমার আসল জন্মদিন কবে?" এবং তখন জেমি বলে যে, "যেই দিন আমাকে অরফ্যানেজে রেখে আসা হয়েছিল ওটাই আমার আসল জন্মদিন।" অর্থাৎ আমরা বুঝতে পারি যে যেদিন সে জন্মেছে সেই দিনই তার মা তাকে অনাথ আশ্রমে ফেলে দিয়ে গেছিল। এবার এই কথা শুনে সবাই তো খুব রেগে যায়। বংশুক বলে যে, "তুমি আমাকে খালি ওই মহিলার অ্যাড্রেসটা একবার বলো, আমি দেখে নিচ্ছি, আমার অনেক চেনা জানা ওখানে আছে।" অহিয়ং এর মাও খুব রেগে যায় যে এই কেমন বাজে মা যে কিনা নিজের বাচ্চাকে জন্মের দিনই ছেড়ে আসে, তুমি ওর অ্যাড্রেসটা বলো, আমি ওকে দেখে নিচ্ছি।
এবার জেমি খুব খুশি হয় যে তার জন্য সবাই এত কেয়ার করছে। এমনকি অহইয়ং এর মা তার ক্রেডিট কার্ডও বার করে দেয় যাতে সবাই ড্রিংক করতে পারে। এবং তখনই সেখানে এসে পৌঁছায় হেজো আর অহইয়ং। এবং বংশুক এবং অহইয়ং এর মা তো তাদের চুলের মুঠি ধরে খুব শাস্তি দেয়। অহইয়ং এর মা তাকে ইন্ডিপেন্ডেন্ট থাকতে বলে। তিনি বলেন যে, "তোমার উপরের কড়া শাসনের বোঝা আমি নামিয়ে নিলাম। যত খুশি তত তুমি মজা করো। যত খুশি তত তুমি ঘুরে নাও। তারপর যদি মায়ের হাতের রান্না মিস করো তাহলে কিন্তু বাড়ি ফিরে এসো। আর ফোনটা কখনো বন্ধ করো না।" অহংয়ের মা বুঝতে পেরেছিল যে এইভাবে কড়া শাসনে রেখে তিনি ছেলের কোনো ভালো করছেন না, উল্টে ক্ষতিই করছেন। এবং তিনি সেখান থেকে ফিরে আসেন। জন তার চশমাটা অহংয়ের মাকে দেয়। কারণ জন বুঝতে পেরেছিল যে তার মা খুবই ইমোশনাল হয়ে পড়েছে। এবার উনি তখন জনকে বলেন যে, "তুমি আর আমেরিকা ফিরে যেও না। এখানেই থাকো আমার ছেলে হয়ে, যদি তোমার ইচ্ছা হয়।" এবং জন তাতে রাজি হয় এবং উনাকে মা বলেই ডাকে এবং তাতে উনি খুবই খুশি হন। উনারও একটা নতুন ছেলে হলো আর জনেরও একটা নতুন ফ্যামিলি হলো। ওই দিন রাতে কারি, বংশু, গহিয়ং, হেজো, জেমি সবাই খুব ভালো একটা সময় কাটায়, একটা পরিবারের মতো। কিন্তু রাতের বেলা আবারও হেজোর শরীর খারাপ করতে থাকে এবং সে ঠিক করে এবার তার বাবার সাথে দেখা করতেই হবে। কারণ তার হাতে আর বেশি সময় নেই এবং সে তার উদ্দেশ্যে গিয়ে পৌঁছায়। কিন্তু এটা তার বায়োলজিক্যাল বাবা অর্থাৎ তার স্পার্ম ডোনারের বাড়ি ছিল না। এটা ছিল তার সেই বাবার বাড়ি যাকে সে ছোটবেলা থেকেই নিজের বাবা বলেই চিনেছে। সে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং তার বাবাও তাকে জড়িয়ে ধরে। ছোট থেকে তার মধ্যে যত দুঃখ, কষ্ট, অভিমান ছিল সব ধুয়ে যায়। সে বুঝতে পারে তার বাবাও তাকে ভালোবাসতো। কিন্তু পরিস্থিতিটাই এমন ছিল যে সেই পরিস্থিতি তাদেরকে আলাদা করে দিয়েছিল। বাড়িতে ঢুকে সে দেখে তার বাবার সাথে তার ছোটবেলার ছবিগুলি একইভাবে রাখা আছে। তার ছোটবেলার সমস্ত স্মৃতিগুলির ভিডিও ক্যাসেট তার বাবার ঘরে রাখা। এমনকি তার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটাও সেখানে রাখা ছিল। অর্থাৎ তার বাবা সেই দিন তার স্কুলে গিয়েছিল। কিন্তু হয়তো তার যেতে অনেকটা দেরি হয়ে গেছিল। এমনকি তার ছোটবেলার ঘরটাও তার বাবা ঠিক একইভাবে রেখে দিয়েছে। হেজো তার নিজের ঘরে গিয়ে শোয়। এতদিন বাদে সারা রাজ্য ঘুরে সে নিজের বাড়িতে ফিরেছে। কিন্তু তখনই তাকে খুঁজতে খুঁজতে জেমি সেখানে চলে আসে। একটা ক্রেনে করে তার জানলা দিয়ে জেমি আসে এবং তারা তাদের শেষ জার্নি শুরু করে, তাদের শেষ রোড ট্রিপ। পরদিন সকালে হেজোর বাবা দেখে যে বিছানা ফাঁকা এবং সেখানে একটা কার্ড পড়ে আছে। হেজোর বাবা হেজোকে যে কার্ডটা দিয়েছিল সেইটা। হেজোর বাবার কোম্পানির নাম ছিল আই অ্যাম ইয়োর ফাদার এবং তার তলায় হেজো লিখে গেছে যে আই অ্যাম ইয়োর সান। এবার ওদিকে আমরা দেখতে পাই যে অহিয়ঙ্গ কিন্তু এখন তার স্বাধীন জীবন শুরু করেছে। সে একটা ইউটিউব চ্যানেল খুলেছে যেখানে সে তার বিভিন্ন অ্যাডভেঞ্চার্স ব্লগ করে দেখায়। হিজো আর জিমি তাদের রোড ট্রিপে একসাথে খুব মজা করে দিন কাটাচ্ছিল। একদিন তারা স্নো এর মধ্যে প্রচন্ড মজা করে এবং আমরা আবার ঘুরে ফিরে সেই প্রথম এপিসোডের প্রথম সিনে ফিরে আসি। এই সময় বরফের ভেতর জেমি কিছু লাকি ক্লোভার্স দেখতে পায়। হেজো বলে যে, "তুমি তো খুবই আনলাকি, তুমি নিশ্চয়ই ৪টে পাতার লাকি ক্লোভার খুঁজে পাবে না। যদি তুমি আগে খুঁজে পাও তাহলে আমরা হোটেলে থাকবো। আর যদি আমি আগে খুঁজে পাই তাহলে আমরা গাড়িতেই বাকি জীবনটা ঘুরে কাটাবো।" এবং হেজোই আগে লাকি ক্লোভারটা খুঁজে পায়। কিন্তু সেটা জেমি অব্দি নিয়ে যাওয়ার আগে তার শরীর খারাপ করতে শুরু করে এবং সে বরফের মধ্যে পড়ে যায়। হেজো বুঝতে পারে যে এটাই হয়তো তার জীবনের শেষ কয়েকটি মুহূর্ত। সে চেয়েছিল মৃত্যুর সময় যেন তার চোখের ওপর ঝিলমিল করে আকাশ। এবং মৃত্যুর আগে তার শেষ দৃশ্য ছিল জেমির মুখ। জেমি প্রচন্ড কাঁদছিল যে, "আমাকে ছেড়ে যেও না" ইত্যাদি। হিজো মনে মনে ভাবে যে মৃত্যুর আগে আমার শেষ দৃশ্য জেমি, তার মানে আমার লাইফটা নিশ্চয়ই খুব হ্যাপি ছিল। এবং এভাবেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং এখানেই এই সিরিজটি সমাপ্ত হয়। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর এরপর তোমরা কোন সিরিজের এক্সপ্লেনেশন দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করলে কিন্তু আমার খুবই ভালো লাগবে।